আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। তো আমি রাহাতুল ইসলাম রাফি আজকে তোমাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই রাজনৈতিক ইতিহাসটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো প্রথমেই আমাদের আছে পাঠ পরিস্থিতি ও শিখন ফল, এটা দেখবো এখন। তো প্রধান রাজনৈতিক যুগসমূহ, তাহলে আমাদের যে অধ্যায়টা আছে এখানে যে প্রধান যে রাজনৈতিক যে যুগগুলো আছে এটা দেখি এখন আমরা। তো প্রথমে যে যুগটা আছে সেটা হচ্ছে প্রাক পাল যুগ। কি যুগ? প্রাক পাল যুগ। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্তির পর রাজা শশাঙ্কের স্বাধীন গৌররাজ্য প্রতিষ্ঠা এবং শশাঙ্ক পরবর্তী মাৎসনায়ের সূচনা। তাহলে পরবর্তী মাৎসনায়ের সূচনা কার শাসনামলে হয়? কার মাধ্যমে হয়? শশাঙ্কের মাধ্যমে। এরপর আছে পাল রাজবংশ। তাহলে কি আছে? পাল রাজবংশ। অরাজকতার অবসান ঘটিয়ে গোপাল কৃতজ্ঞ প্রতিষ্ঠিত প্রায় 400 বছরের দীর্ঘ ও গৌরবময় বৌদ্ধ শাসনকাল। তাহলে পাল রাজারা কোন বংশের শাসন ছিল? কোন ধর্মের? বৌদ্ধ ছিলেন তারা। কত বছর ছিল? 400 বছর পর। 400 বছরের দীর্ঘ ছিল এটা। আর কার মাধ্যমে? সেটা হচ্ছে গোপালের মাধ্যমে। এরপর আছে সেন রাজবংশ। দক্ষিণ ভারত থেকে আগত সেনদের রাজত্ব এবং 1204 সালে মুসলিম শক্তির বিজয়ের মাধ্যমে প্রাচীন যুগের অবসান ঘটে। তাহলে প্রাচীন যুগের অবসান ঘটে কার মাধ্যমে বা কিভাবে? এই যে বিজয়ের মাধ্যমে, মুসলিম শক্তির বিজয়ের মাধ্যমে। এটা কত সালে? 1204 সালে। মৌর্য ও গুপ্ত যুগে বাংলা। তাহলে মৌর্য এবং গুপ্ত যুগে বাংলা কি ছিল? গ্রিক লেখকদের মতে আলেকজান্ডারের আক্রমণের সময় শক্তিশালী গঙ্গা হৃদয় রাজ্য বাংলা বিদ্যমান ছিল। তাহলে বাংলায় কোন নাম রাজ্য নামে বিদ্যমান ছিল? গঙ্গা হৃদয়। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা জ্ঞানমূলকেও আসে যে কোন নাম ছিল এটা, গঙ্গা হৃদয়। সম্রাট অশোকের শাসনামলে উত্তর বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং রাজধানী ছিল পুণ্ডনগর। তাহলে রাজধানীর নাম কি ছিল? পুণ্ডনগর, বর্তমানে মহাস্থানগড় যেটাকে বলা হয়। 320 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠার পর বাংলায় বঙ্গ ও গৌড় নামে স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তাহলে কত সালে বঙ্গ এবং গৌড় রাজ্যের উদ্ভব ঘটে? 320 খ্রিস্টাব্দে। কার শাসনামলে? গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে। গুপ্তদের পতনের পর বাংলায় রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায়। তাহলে বাংলায় অস্থিতিশীলতা বৃদ্ধি পায় কখন থেকে? গুপ্তদের পতনের পর থেকে, যখন গুপ্তরা কি পতন হয় তাদের শাসনামলে। এটা স্বাধীন গৌড় রাজ্য ও রাজা শশাঙ্ক। তাহলে স্বাধীন গৌড় রাজ্য এবং রাজা শশাঙ্ক, এটা দেখব এখন। তো রাজা শশাঙ্কের উত্থান ঘটে। প্রত্যেকটা জিনিসের উত্থান এবং পতন ঘটে। তা রাজা শশাঙ্কের উত্থানটা কিভাবে ঘটছিল সেটা দেখি এখন। 6 শতকের শেষে গৌড় অঞ্চলে স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করেন। কত শতকের পর? 6 শতক শেষে। 600 শতক মানে 6 শতক মানে 600 বছর আগে। তিনি ছিলেন প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য স্বাধীন সার্বভৌম শাসক। তাহলে প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য এবং স্বাধীন সার্বভৌম শাসক ছিলেন কে? রাজা শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে তার শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। বর্তমানে কোন জেলা? মুর্শিদাবাদ জেলা, মনে রাখবো। এরপর আছে সাম্রাজ্য ও রাজনৈতিক প্রভাব। শশাঙ্ক উত্তর ও উত্তর পশ্চিম ভারতে রাজ্য বিস্তার করেন। তার মৃত্যুর পর শক্তিশালী উত্তরাধিকারীর অভাবে বাংলায় দীর্ঘকাল কোনো যোগ্য শাসক ছিল না, যার ফলে ঘোর অরাজকতার সৃষ্টি হয়। তাহলে কি বলছে? শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর পর্যন্ত কোনো তার যোগ্য যে রাজা সেটা ছিল না। এর কারণেই এখানে কি অরাজকতার সৃষ্টি হয়, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মাৎসনায় পাল বংশের সূচনা। এই যে 100 বছর যে বললাম যে শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছর কোনো মেইন যে কোনো শাসক ছিল না, যে এই যে 100 বছর যে অরাজকতা ছিল, এই 100 বছর থেকে বলা হয় এটাকে মাৎসনায়ের যুগ বলা হয়। এটাকে এই যে এটাই বললাম মাৎসনায় পাল যুগ বংশের সূচনা। এই যে মাৎসনায়ের যুগ শেষে যে 100 বছর পর যে সাম্রাজ্যটা শুরু হয় এটাকে বলা হয় পাল যুগ। 100 বছরের অরাজকতার যুগকে মাৎসনায় বলা হয়। মাৎসনায় কি? তাহলে এটা বুঝি, মাৎসনায়টা কি? পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, তেমনই শক্তিশালী লোক দুর্বলদের উপর অত্যাচার করতো। তাহলে মাৎসনায় বলতে বুঝি যে কোনো বড় একজন মানুষ ছোট মানুষকে কি
মানে অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, এটাই মানে পুকুরের বড় মাছ ছোট মাছকে গিলে ফেলতেছে, এটাই বোঝানো হয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত 100 বছর বাংলায় এই নৈরাজ্য চলে। কত বছর? 100 বছর। কত শতক থেকে কত? সপ্তম শতক থেকে অষ্টম শতক পর্যন্ত। অবসানটা কিভাবে হয়? এই অরাজক পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাংলার প্রধান ব্যক্তিরা গোপাল নামক এক নেতাকে রাজা নির্বাচিত করেন এবং পাল বংশের সূচনা করেন। তাহলে কি বলছে এখানে? যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর কোনো শাসক ছিল না, মাঝখানের যুগ এটা ছিল। এই 100 বছর পরে যে যখন ওই গ্রামের যে লোকরা তাদের বললো যে এখন একটা শাসক দরকার, ভালো শাসক দরকার, এর জন্য গ্রামের যে গণ্যমান্য যে ব্যক্তিগুলো ছিল তারা কি করে, একজন মানুষকে কি রাজা হিসেবে প্রতিষ্ঠা করেন। সেই রাজার নাম ছিল কি? গোপাল। এই গোপালের মাধ্যমে পাল বংশের সূচনা হয়। পাল রাজবংশের শাসনকাল, এই পাল বংশের সূচনা হলো এখন শাসনকালরা দেখেন। এই পাল বংশ বাংলা প্রায় 400 বছর। তাহলে পাল বংশ কত বছর শাসন করছে? 400 বছর। 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা শাসন করেছে, যা বাংলার ইতিহাসে এক অনন্য রেকর্ড। মানে এই পাল বংশই সব থেকে বেশি শাসন করেছে, 400 বছর টানা, একটানা। প্রতিষ্ঠাতা গোপালের পর তার পুত্র ধর্মপাল ও পৌত্র দেবপাল পাল সাম্রাজ্যকে সমগ্র উত্তর ভারতে শক্তিশালী অবস্থান নিতেন। তাহলে প্রথমে ছিল গোপাল, তারপরে ধর্মপাল, তারপরে দেবপাল, মানে একজনের পরে মানে বাপ ছিল রাজা, তার ছেলে, এইভাবেই তার কি যুগের পর যুগ 400 বছর শক্তিশালী রাজ্য হিসেবে গঠিত ছিল। ধর্মপাল বিখ্যাত সম্পূর্ণ মহাবিহার, যা পাহাড়পুর বলি আমরা, নির্মাণ করেন, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। তাহলে এই পাহাড়পুর যে আছে এটাকে ঐতিহ্যবাহী, ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছেন। পাল সাম্রাজ্যের পর্যায়ক্রমিক ইতিহাস, এই পাল যে সাম্রাজ্যটা ছিল এর পর্যায়ক্রমিক কিছু ইতিহাস আছে, দেখি যে কে ছিল। গোপাল 750 খ্রিস্টাব্দে রাজা হিসেবে থাকেন। জনগণ কৃতজ্ঞ নির্বাচিত হয়। পাল রাজবংশ প্রতিষ্ঠা ও মাছছানায়ের অবসান ঘটান। তাহলে কে মাছছানায়ের অবসান ঘটান? গোপাল। ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন, সাম্রাজ্য বিস্তার করেন ও সম্পূর্ণ মহাবিহার সহ বহু বৌদ্ধ বিহার স্থাপন করেন। তাহলে ধর্মপাল অনেক কাজ করেছেন, 40 বছর। এরপর দেবপাল 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত দেবপাল রাজত্ব করেন, শাসন করেন। পাল সাম্রাজ্যের সুবর্ণ যুগ প্রাক জ্যোতিষপুর ও উড়িষ্যা পর্যন্ত রাজ্য বিস্তার করেন। তাহলে আমাদের এমসি করতে পারি যে উড়িষ্যা পর্যন্ত রাজ্য বিস্তার করেন কে? এটা হবে দেবপাল। বুঝতে পারছো? এরপর যে মহিপাল ও রামপাল। তাহলে আমরা প্রথমে দেখলাম গোপাল, এরপর ছিল ধর্মপাল, এরপর ছিল দেবপাল, এখন আছে মহিপাল ও রামপাল। এই মহিপাল এবং রামপাল কি করেছে দেখো। প্রথম মহিপাল সাম্রাজ্য পুনরুদ্ধার করে এবং রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করে। তাহলে মহিপাল কি করেন? প্রথম মহিপাল কি করেন? সাম্রাজ্য পুনরুদ্ধার করেন এবং রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেন। এটা এমসিকিউ আসতে পারে যে কৈবর্ত বিদ্রোহ কে দমন করেন? এটা হবে রামপাল। এসএসসি 27 অ্যান্ড 28 হিস্টোরি কোর্স। তো আমরা আজকে হিস্টোরি ক্লাসটা নিচ্ছি। এই ধরনের অনেক ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এটা হচ্ছে হিস্টোরি কোর্স, তোমরা চাইলে এনরোল করতে পারবে। এরপর সেন রাজবংশ ও সেন শাসন। 1100 শতকের শেষ ভাগে পাল শাসনের দুর্বলতার সুযোগে কর্ণাটক থেকে আসা সেনরা ক্ষমতায় আসে। সেন বংশের প্রথম পুরুষ ছিলেন সামন্ত সেন। এটা আসতে পারে সেন বংশের প্রথম পুরুষ কে ছিলেন? এটা হবে সামন্ত সেন। স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন। আবার আরেকটা এমসিকিউ আসতে পারে যে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠাতায় কে ছিলেন? বিজয় সেন। বিজয় সেনের পর বল্লাল সেন ও লক্ষণ সেন শাসনভার পরিচালনা করেন। তাহলে বিজয় সেনের পর কে? বল্লাল সেন এবং লক্ষণ সেন, মানে ক্রমিকভাবে একজনের পর আরেকজন আসতেছিল। এরপরে বল্লাল সেন সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তাহলে কি কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? এটা হবে বল্লাল সেন। লক্ষণ সেন ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত কবি। তাহলে আবারও আসতে পারে যে লক্ষণ সেন কি ছিলেন? প্রখ্যাত কবি ও পণ্ডিত ছিলেন। প্রাচীন যুগের প্রধান রাজবংশের সমূহ তুলনা। রাজবংশ প্রতিষ্ঠাতা সর্বশেষ এগুলো দেখি এখন। মৌর্য গুপ্ত প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত বা মৌর্য, মানে প্রথম চন্দ্রগুপ্ত বলা হয় এই মৌর্যকে। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট আকবর বা সমুদ্রগুপ্ত। প্রধান শাসন অর্জন ছিল পুণ্ড্রনগর কেন্দ্রিক সুসংগঠিত শাসন ব্যবস্থা। গৌড় রাজ্য প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শশাঙ্ক। সর্বশ্রেষ্ঠ শাসকের নামও রাজা শশাঙ্ক ছিলেন। প্রধান শাসন অর্জন ছিল বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম ক্ষমতার বিকাশ। এরপর ছিল পাল রাজবংশ, প্রতিষ্ঠাতা ছিল গোপাল।
প্রধান শাসকগুলো ছিল ধর্মপাল ও দেবপাল। 400 বছর স্থায়ী শাসন ছিল তাদের। সেন রাজবংশ ছিল সামন্ত সেন এবং বিজয় সেন প্রতিষ্ঠাতা। বিজয় সেন সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। প্রধান শাসন অর্জন ছিল কি সমগ্র বাংলায় একক আধিপত্য ও সাহিত্য চর্চা। শ্রেণীকক্ষের জন্য গুরুত্বপূর্ণ টেক একয়ে এগুলো দেখে নিও। এরপর আছে প্রশ্নোত্তরের পালা। তো এই যে এতক্ষণ যে ক্লাসটা করলাম, তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তাহলে আমাদের আজকের যে ক্লাসটা ছিল ইতিহাস ও বিশ্ব সভ্যতার 4র্থ অধ্যায়, সম্পূর্ণ ক্লাসটি শেষ। তো পুরো ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।